কিরে হাসনাত, সার্জিস ফকিন্নির পুত, বন্যার টাকা কই? সেই ভিক্ষার টাকাগুলো কই? দেশবাসীর এখন উচিত হাসনাতদের ধরা, সার্জিস গঙ্গের ধরা, এই সমন্বয়ক দেশদ্রোহী গুলা, এই জঙ্গি গুলাকে ধরা উচিত। 24-এ সবচাইতে ভয়াবহ একটা বন্যা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে। যে বন্যায় মানুষ, টিএসসি তে আপনারা দেখছেন কিভাবে মানুষ এখানে 5 টাকা 10 টাকা 100 টাকা মারা গেছেন, জীবদ্দশায় ব্যাংকের মধ্যে টাকা জমাই রাখছেন, সেই টাকা দিয়ে গেছে। ছোট ছোট কচি মাসুম বাচ্চা টিফিনের টাকা, সেই টাকা ওইখানে দিয়েছে। সেই টাকাগুলা কোথায়? যখন সেই টাকা তোলার পরে ওরা সম্ভবত সেই 14-15 কোটি টাকা যে তুললো, সেখান থেকে হয়তো বা 50 লাখ টাকার মতো খরচা করছে। বাকি টাকাগুলো ওরা নিজেরা ভাগ বাটোয়ারা করে বিভিন্ন দেশে ট্যুরে চলে গেল। যখন তীব্র প্রতিবাদে বিষয়ে যখন প্রশ্ন আসলো, তখন কিন্তু এই হাসনাত গংরা বলছিল যে টাকা ওদের প্রধান উপদেষ্টার অ্যাকাউন্টে রাখছে। যদিও প্রশ্ন আসলে তার অ্যাকাউন্টে রাখার জন্য টাকা দিচ্ছে, কিন্তু তারা বলছিল যে এই টাকার সাথে আরো টাকা রাষ্ট্র থেকে বইরা তাদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, জমি বিলীন হয়ে গেছে, তাদের বাসস্থান তৈরি করে দেওয়া হবে। 1,500 কোটি টাকার প্রকল্প নিয়ে আসার কথা ছিল। ডেভিল ইনুস তো নাই হয়ে গেছে। যে ডেভিল ইনুস এখন কোথায়? কোথায় এই লম্পটটা? কই সেই টাকা কোথায়? এখন সেই ভিক্ষার টাকাগুলো কোথায়? এখন তো প্রমাণিত হয়েছে যে এরা ভিক্ষার টাকা মাইরে খাইছে। আজকে থেকে এর আগে আরো প্রায় আমি 14-15 মাস আগেও আমি টিএসসি তে দাঁড়াই বলছিলাম সেই ভিক্ষার টাকা কোথায়? এদের হাতে ভিক্ষার টাকা নিরাপদ, সেই টাকা মাইরে খাইছে। চ্যালেঞ্জ দিল যে সেই টাকা তার অ্যাকাউন্টে রাখা আছে, বড় বড় কাজ করা হবে, তাদের প্রকল্প করা হবে। এখন তো ডেবিল নাই, তোরা তো নাই। এখন কোথায় সেই টাকাগুলা? এখন মানুষের প্রশ্ন করা উচিত হাসনাদের কাছে যাইয়া, টাকা কি করছিস? মানুষের ভিক্ষার টাকা যাদের কাছে নিরাপদ না, এই পাত্তা ডাইল খাওয়াই সকল জঙ্গি গুলা, এই সকল বাস্টার্ড গুলা, এই বাস্টার্ড গুলার কাছে যেখানে 1 টাকা মানুষের 5 টাকা 10 টাকা দেওয়া, ভিক্ষার টাকা নিরাপদ না, তারা করবে এই রাষ্ট্রের কাজ। এই ফকিন্নি ফুট গুলা, পাত্তা ডাইল খাওয়া গুলার এদের মূল পরিকল্পনা কি ছিল? যে জঙ্গি হামলার মাধ্যমে সরকারকে হটাইয়া ওরা ওদের সুবিধা মতো একটা সমন্বয় পাবেন না যে 1000 কোটি টাকার নিচে আছে, একটা সমন্বয় পাবেন না যে কয়েক হাজার কোটি টাকার নিচে এরা পাচার করছে, এরা বিভিন্ন জায়গায় সম্পদ তৈরি করছে। ফকিন্নি গুলা, টোকাই গুলা, এই টোকাই গুলা এখন সব সব জমিদারের নাতিপুতিতে পরিণত হয়েছে। এরা ওই 24-এর 8ই আগস্ট পর্যন্ত প্রত্যেকটা সমন্বয় ওই পর্যন্তই ফকির ছিল, মিসকিন ছিল। দেখেন এই হান্নান মাসুদ, এই সার্জিস আর মানুষের থেকে ধার করে চলে, হান্নান মাসুদ হাতিয়া, সবচাইতে ভাঙাচোরা ঘরটাই তাদের। আর এখন হচ্ছে সবচাইতে বড় ঘরটাই তাদের, 4-5টা পুকুর ভরা। আপনার এলাকায় সমন্বয় কেরা? মনে রাখবেন 153 জন সমন্বয়। এদের বাড়ি আপনাদের জেলায়, আপনাদের উপজেলা, আপনাদের গ্রামে। খোঁজ নেন না যে 24-এর এই 8 আগস্টের আগ পর্যন্ত এরা সবগুলোই ওকিন্নি ফকিন্নি টোকাই ছিল। এরা পাত্তা ডাইল খাওয়া ছিল, এরা সামান্য গাঁজা খাইতো, এরা এখন বিদেশি মদ খায়। এদের প্রত্যেকটার সম্পত্তি হাজার হাজার শত শত কোটি টাকার উপরে চলে গেছে। মনে রাখবেন, দল যার যার কিন্তু সমন্বয় পিটানোর দায়িত্ব হওয়া উচিত সকলের, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। আর এই মুহূর্তে থেকে পরিস্থিতি যা কিছু দেখতেছি যে এনসিপি, বিএনপি, জামাতের মুদ্রার এই ফিট, আর তারেক রহমান, ডেভিল ইউনূস মুদ্রার ওই ফিট। কারণ এই নির্বাচনের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা যে আবিদ নাকি ওই যে বিপিতে দাঁড়াইছিল, ও তো বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপি জন পদত্যাগ করে, বলছিল স্যার আপনি যাই না দেশ থেকে, আপনি দেশেই থাকেন, আপনার সাথে অনেক হিসাব কিতাব বাকি। ডাক শুনিয়া কই হিসাব কিতাব কি হয়েছে? এরা মানে যখন এদের আরেকজনের স্বার্থে যখন লাগে, তখন শুধু মিডিয়ার সামনে ধামরা চমড়া, কিন্তু মিডিয়ার পিছনে সব রসুনের পাশে এক জায়গা। এখন এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ হইতে হবে, এই দেশের সাধারণ মানুষকে সোচ্চার হইতে হবে যে এই টোকাই গুলাই, বাস্টার্ড গুলোর আসলে এই যে আন্দোলনটা ছিল যে কোটা বিরোধী, এরা কোনটা মেধাবী, একটা মানে কোনটা ছিল দেখতেছেন, এদের লেখার অবস্থা কি, এদের কথা বলার ধরনটা কি। এই টোকাই গুলোর মূল ধান দাঁড়াইছিল যে জঙ্গি হামলার মাধ্যমে একটা নির্বাচিত সরকারকে হটাইয়া এরা সবাই হাজার হাজার শত শত কোটি টাকা কামাই নেওয়া টোকাই গুলাই, বাস্টার্ড গুলা, সেটা তারা সফল হয়েছে। এখন এদের বিরুদ্ধে দেশের জনগণকে সোচ্চার হইতে হবে, এদের বিরুদ্ধে জনগণকে অবশ্যই ঐক্যবদ্ধ হবে, আন্দোলন করতে হবে। মনে রাখবেন, দল যার যার কিন্তু সমন্বয় পিটানোর দায়িত্ব হওয়া উচিত সকলের। দেশের জনগণকে একসাথে ঐক্যবদ্ধ ভাবে এদের প্রতিহত করা দরকার। আওয়ামী লীগ কি খুব সহসাই রাজনীতিতে সগৌরবে ফিরে যাচ্ছে? ফিরলেও তা কবে, কতদিনের মধ্যে এবং কোন প্রক্রিয়ায়? এই বিষয়গুলো বিএনপি সরকার গঠনের পর থেকেই নানানভাবে আলোচিত হচ্ছে, এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট, যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে যে পোস্টটি দিয়েছেন, সেখানে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি, সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন, এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। এখন সজীব ওয়াজেদ জয় বললে কি তারেক রহমান বা আমাদের প্রধানমন্ত্রী সেই বিষয়টি শুনবেন?
বিএনপি সেই সিদ্ধান্ত গ্রহণ করবে? আর যদি এই অধ্যাদেশটি বাতিল হয়, সেটি কিভাবে বাতিল হবে, কোন প্রক্রিয়ায় বাতিল হবে, সেই প্রশ্নগুলো নিশ্চয়ই জড়িয়ে রয়েছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমের অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কি করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের সবগুলোই নিশ্চয় আইনে পরিণত হচ্ছে না। এক্ষেত্রে নিজেদের সংস্কার নীতি এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক, সেগুলো অবশ্যই বাতিল করে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন বসছে যতদূর জানা গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। যদি সেদিন থেকে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তাহলে পরবর্তী মাসের মার্চের 28 তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। যেগুলো আইনে পরিণত হবে না, সেগুলো 28 তারিখের পর বাতিল হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ধারায় যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তাহলে আমরা এটুকু চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এ ধরনের কোনো কার্যক্রম না নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয়, তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায়, সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে, একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের এডিটোরিয়ালিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে, তিনি বলছেন। আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি। এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন, তাহলে একসময় বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশে মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এ কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে, তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ দেওয়ার
সেটি নরম শর্ত বলে, শক্ত শর্ত বলে এই বিষয়টি ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন। আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে।